কোনো লিক হবে না। লিক এমন একটা সিস্টেম, পাঁচ দিয়ে উপর থেকে আস্তে 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 প্রেশার দেওয়া হয়। প্রেশার দিলে শীটটা গ্র্যাজুয়ালি ডিফর্ম হয়ে যায়, ডিফর্ম হয়ে এই শেপটা পেয়ে যায়, যেটা এবার ডান দিকে যদি তোমরা দেখো, ডান দিকের ছবির ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে শীটটা এখন প্রোডাক্টের শেপ পেয়ে যায়। এখানে দুইটা জিনিস লক্ষ্য করো, একটা হচ্ছে যে ডাইরেক্ট কিন্তু লিকুইডের কন্টাক্টে আমাদের শীটটা নাই। দুই নম্বর যে জিনিস সেটা হচ্ছে যে এর উপর একটা থিন ফিল্ম অফ সফট মেটেরিয়াল দেওয়া আছে। সেই থিন শিট অফ সফট মেটেরিয়ালের উপরেই কিন্তু মেনলি প্রেশারটা পড়ে। ফলে টোটাল শীটের সারফেসটাও লিকুইডের কন্টাক্টে আসলো না, আবার তোমার প্রেশারটাও ডাইরেক্টলি ওর গায়ের উপরে গেল না। সবকিছু মিলিয়ে একটা ক্লিন একটা প্রোডাক্ট তৈরি করা সম্ভব হয়, এবং এই প্রোডাক্টটা পরিষ্কারের প্রয়োজন নাই, কারণ এটা হাইড্রোলিক ফ্লুইড, যে অয়েল বা অন্য কোনো যে ধরনেরই ফ্লুইড তুমি নাও না কেন, সেই ফ্লুইড নিলে নেওয়ার পরে এটা হয়তো অনেক পরিষ্কার করার প্রয়োজন হতো, কিন্তু আসলে এখানে সেসবগুলোর প্রয়োজন নাই। এবং যেহেতু ফ্লুইড কোনো স্ক্র্যাচ মার্ক তৈরি করে না, সারফেসটা হবে ফুললি স্ক্র্যাচ ফ্রি এবং উইদাউট নো রাফনেস। তাতে করে যেটা হয় সাধারণত দেখা যায়, তোমরা জানো যে 3-2-1 পড়েছো, যে কোনো কম্পোনেন্টের উপরে, কোনো অবজেক্টের উপরে যদি টুল মার্ক থাকে বা সারফেসে কোনো ডিফেক্ট থাকে, তাহলে অনেক সময় সেখান থেকে ফ্যাটিক লোডিং বলো, মনোটোনিক লোডিং বলো, সেই জায়গায় স্ট্রেসের কনসেন্ট্রেশন ঘটিয়ে প্রোডাক্টটা তাড়াতাড়ি ফেল করিয়ে দেয়। যেহেতু এখানে ডাইরেক্ট কোনো কন্টাক্ট শীট মেটালের সাথে আমাদের এই ফ্লুইডের কোনো কন্টাক্ট আসছে না, ম্যানুফ্যাকচারিং মার্ক থাকে না, সারফেসে রাফনেস তৈরি হয় না, ইউনিফর্ম ডিফর্মেশন সবকিছু মিলাই প্রোডাক্ট অনেক ভালো হয়ে থাকে। যেহেতু এটা প্রোডাকশন কম, ম্যানেজমেন্ট একটু জটিল, সেই জন্য একটু বেশি হয়ে থাকে, এক্সপেন্সিভ একটা প্রসেস। ফলে যে সমস্ত জায়গায় স্পেশাল প্রোডাক্টের দরকার হয়, সে সমস্ত জায়গায় আমাদের এইটা দিয়ে, এই টেকনিক ব্যবহার করে আমরা শীট মেটালের শেপিং করে থাকি। এইখানে লাস্টে একেবারে ডাইনের যে কার্ভটা দেখতেছো, এই কার্ভ থেকে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে যে কতটুকু পর্যন্ত আমরা শীটে লোড অ্যাপ্লাই করব। এইখানে কয়েকটা বাউন্ডারি আছে, এইটা একটা, এই সাইডে একটা বাউন্ডারি, এইটার উপরে একটা বাউন্ডারি, এই জায়গায় এই এই বাইরে একটা বাউন্ডারি, আর এই সাইডে এই লুপটা। তো আমাদের যখন আমরা শীট মেটাল ফার্মিং করব হাইড্রো ফার্মিং এর মাধ্যমে, আমাদের এই এই লুপটার ভিতরে থাকতে হবে। এদিকে যদি যাই, ডান দিকে যদি যাই, তাহলে শীট মেটাল যেতে পারে জিনিস ছিঁড়ে দিতে পারে, বলা হচ্ছে বার্স্টিং, ছিঁড়ে দিতে পারে। আবার যদি তুমি এই জায়গায় থেকে, এখানে থেকে, এইটার বাইরে থেকে যদি কখনো শেপিং এর চেষ্টা করো, তাহলে হয়তো অনেক সময় শেপিং হয়ে যায়, যদি খুব সফট মেটেরিয়াল হয় শেপিং হয়ে যেতে পারে, কিন্তু অনেক সময় যে গ্যাসকেট এখানে দিয়েছো তুমি, এই গ্যাসকেটের উপরে সাফিসিয়েন্ট প্রেসার এবং লিক প্রুফ যদি না হয়, তাহলে অনেক সময় ফ্লুইড এই দিক দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। আর যদি ফ্লুইড বেরিয়ে চলে যায়, তাহলে তো বুঝতেই পারতেছো, ফ্লুইড যদি বেরিয়ে চলে যায়, তাহলে যে জিনিসটা হবে, ভিতরে যে ইনসাইডের যে প্রেসার, রিকোয়ার্ড প্রেসারের লেভেল হয়তো আসবে না, ইনসাইডে প্রেসার তৈরি করা সম্ভব হবে।
তাতে করে সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টটা শেপিং না হয়ে কন্টিনিউয়াস ফ্লুইড লিক করে বেরিয়ে চলে যাবে। এই জন্য আগে ভাগে আমাদেরকে এই প্রেশারটা ক্রিয়েট করতে হবে, যে প্রেশার দিলে গ্যাসকেটের উপরে, যে প্রেশার দিলে ইনসাইডে যত প্রেশারই দেওয়া হোক না কেন ফ্লুইডের উপরে, সেই ফ্লুইড এই গ্যাসকেটের এইখান দিয়ে ডাইনে বামে লিক করে না যাইতে পারে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবার আসতেছে, ওটা তো সিম্পল শীট। আমরা যদি চাই সেটা হচ্ছে সিমলেস পাইপ তৈরি করা, চিকন পাইপ, পাতলা শীটের সফট মেটেরিয়ালের যদি আমরা পাইপ বানাতে চাই, তাহলেও কিন্তু এই হাইড্রোফর্মিং এর মাধ্যমে আমরা কাজটা করতে পারি। সেই ক্ষেত্রে এইখানকার এই ছবি দেখো, এখানকার ছবি, এই একই জিনিস, প্রেশার ট্যাঙ্ক এই ভিতরে দেওয়া হলো। এইটা আমাদের মেটেরিয়াল, যেটার পাইপ বানাইতে হবে সেই মেটেরিয়াল। এখন এর উপরে চারিদিক থেকে প্রেশার ক্রিয়েট করে গ্যাসকেট দিয়ে টাইট করে এবার আমরা এর ভিতরে প্রেশার দেওয়া শুরু করলাম। এ বি, এবার হচ্ছে সি। সিতে দেখো আমার এই অবজেক্টটা গোল হয়ে গেছে। এটা গোল একটা অবজেক্ট দেখানো হয়েছে। আমরা যদি চাই পাইপ বানাইতে চাই তাহলে পাইপও বানানো সম্ভব। কিন্তু এটা কিন্তু বুঝতেই পারতেছো, যেহেতু এটার বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ফলে এইটার লেন্থ কিন্তু আনলিমিটেড লেন্থের পাইপ বানানো সম্ভব হবে না। এটা ছোটখাটো অবজেক্ট বানানোর জন্য এই টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে। তোমরা সিমলেস পাইপের কথা শুনেছ। সিমলেস পাইপ সেটা হচ্ছে যে ওয়েল্ডিং না করে যদি কোনো পাইপ বানানো হয় ওয়েল্ডিং ছাড়া, সেটাকে বলা হয় সিমলেস পাইপ। সিমলেস পাইপ বিশেষ করে হেভি ডিউটি অ্যাপ্লিকেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সিমলেস কারণ যদি আর্ক ওয়েল্ডিং হয় অথবা অন্য যে কোনো স্পট ওয়েল্ডিং হয়, যে কোনো প্রেশার রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হয়, যেভাবে ওয়েল্ডিং করো না কেন, দেখা যায় যে মুখোমুখি জায়গায় অনেক জায়গায় সমানভাবে জয়নিংটা হয় না, সমান স্ট্রেংথের জয়নিং হয় না। ফলে ইনসাইডে যখন পাইপের ইনসাইডে যখন প্রেশার অ্যাপ্লাই করা হয়, তখন দুর্বল যে জায়গাগুলো আছে সে দুর্বল জায়গাগুলো দিয়ে এটা বার্স্ট করে যেতে পারে। আরেকটা সমস্যা হয় ওয়েল্ডিং এর, সেটা হচ্ছে যে ওয়েল্ডিং করার সময় তোমরা জানো লটস অফ ডিফেক্টস তৈরি হয়। এটা হচ্ছে ল্যাক অফ ফিউশন হইতে পারে, তারপরে তোমার ইনক্লুশন এর সাথে ভিতরে থেকে যেতে পারে। তারপরে হ্যাজ তৈরি হয়, হিট এফেক্টেড জোন, যেখানে মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, রেসিডুয়াল স্ট্রেস চেঞ্জ হয়ে যায়। মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হইলেও স্ট্রেন চেঞ্জ হয়, রেসিডুয়াল স্ট্রেস চেঞ্জ হইলেও স্ট্রেন চেঞ্জ হয়ে যায়। আর রেসিডুয়াল স্ট্রেসের জন্য আরেকটা ডেঞ্জার হচ্ছে যে রেসিডুয়াল স্ট্রেস যদি থাকে এই পাইপ লাইনের ওয়েল্ডেড জোনগুলোতে করোশন বেশি বেশি হয়ে যায়। হ্যাঁ, পরীক্ষা করে দেখা গেছে, হিস্ট্রি বলে যে যত পাইপ ফেটে গেছে ওয়েল্ডেড পাইপ, সেই সমস্ত ওয়েল্ডেড পাইপের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ওয়েল্ডেড জোন ডিফেক্টিভ ওয়েল্ডিং, ডিফেক্টিভ যে মাইক্রোস্ট্রাকচার, ল্যাক অফ ফিউশন, তারপরে নন ইউনিফর্ম জয়নিং, তারপরে ইনক্লুশন পার্টিকেল, এই ওয়েল্ডেড পুলের ভিতরে ইনক্লুশন পার্টিকেল বেশি বেশি থেকে যাওয়া, এই সমস্ত কারণগুলোই কিন্তু দেখা গেছে যে পাইপলাইন মেটেরিয়ালের ক্ষেত্রে রেসপন্সিবল ছিল বা এখনো আছে। এই জন্য যেগুলো হেভি ডিউটি অ্যাপ্লিকেশন সেই সমস্ত জায়গায় সাধারণত ওয়েল্ডিং না করে সিমলেস পাইপ বানানো হয়। একইভাবে এটা বলতে পারো যে one of the technique to produce এটা হাইড্রোফর্মিং করে আমরা বানাতে পারি। এবার আমরা দেখব যে শীট মেটাল, যে আমরা শীট মেটালের এই শীট মেটাল বানাতে গেলে, কাস্টিং করতে গেলে যেমন ডিফেক্ট হয়, রোলিং করতে গেলে ডিফেক্ট, ফরজিং এর ডিফেক্ট, ম্যানুফ্যাকচারিং কোনো প্রসেস নাই, এনি ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভিতরেই ডিফেক্ট তৈরি হয়ে যাবে।
এখন কম আর বেশি। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কি ধরনের ডিফেক্ট তৈরি হয় এবং সেই ডিফেক্ট গুলো রিমেডি কি, এটা আমাদের জানার দরকার আছে। তাহলে আমরা অবস্থা নিয়ে সেই ধরনের ডিফেক্ট না লুইডার ব্যান্ড আর লোয়ার এরপর থেকে দেখবা জিগজ্যাগ করে উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, এই সিরিয়েশন বলা হয়, যেটা আমরা পড়েছি অলরেডি। সিরিয়েশন প্রোডাক্টের গায়ে খুব পাতলা শীট যদি হয়, শীট যদি হয় তাহলে প্রোডাক্টের গায়ে দেখা যায় ব্যান্ড, লিডার ব্যান্ড ফ্লেকশন। লাইট যখন উপর পড়ে, রিফ্লেক্টেড লাইটের প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে ওই আমরা ভিন্ন জায়গায়, এক একটা জায়গায় এক এক রকমের কালার দেখে ডিফিকাল্ট হয়ে যায়। লুইডার ব্যান্ড এর থেকে ধারণা থাকতে হবে। কমন ইন স্টিল এবং অ্যালুমিনিয়াম অ্যালয়, লো কার্বন স্টিল, লো কার্বন স্টিল এবং সফট অ্যালুমিনিয়াম অ্যালয় 3 পয়েন্ট ইলংগেশন পয়েন্ট হয়। আর আপনার কথা কেটে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না কিছু। শোনা যায় না? না স্যার, কিছুই শোনা যায় কিন্তু স্যার নেটওয়ার্কের কথা কেটে যায়, মানে কথা সমস্যা বোঝা যায় হচ্ছে। না। আচ্ছা, নেটওয়ার্ক তাহলে হয়তো দুর্বল হয়ে যাচ্ছে। স্যার মিটিং বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন বোঝা যায়? জি স্যার, আপনি মোটামুটি এখন চালু। আচ্ছা, দেখি কি অবস্থা। তাহলে আমরা আরেকটু কাছাকাছি গিয়ে দেখি। যদি লো কার্বন স্টিল হয় এবং সফট অ্যালুমিনিয়াম অ্যালয় হয়, সেই সমস্ত ক্ষেত্রে এইগুলো দেখা যায়, কারণ এটার ইউটিএস পর্যন্ত একটা বিশাল বড় একটা অংশ, সেই অংশের ভিতরে স্ট্রেন হার্ডেনিং হয়। আর যায় যখনই ক্রস সেকশন চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে একটু ড্রপ করে, আবার স্ট্রেন হার্ডেনিং এর কারণে আবার একটু উপরের দিকে উঠে, এই গেমগুলো চলতে থাকে। সেক্ষেত্রে কার্বন মেন ভূমিকা পালন করে আমাদের এই ইন্টারস্টিশিয়াল কার্বন মেন ভূমিকা পালন করে, আমরা যেটা চ্যাপ্টার 2 এ হয়তো। একইভাবে যদি তোমার অ্যালুমিনিয়াম অ্যালয়ের ভিতরে সাবস্টিটিউশনাল অ্যাটমস থাকে, সেই সমস্ত ক্ষেত্রেই আমরা দেখি যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে এইভাবে আমাদের রিমেডি হচ্ছে যে তাকে এই শীটটাকে রোলারের ভিতর দিয়ে পাস করে, প্রোডাক্টের ফাইনাল শেপিং এর আগে রোলারের ভিতর দিয়ে পাস করে, এটাকে বলা হয় স্ক্রিন পাস।
স্ক্রিন পাসের মিনিংটা হচ্ছে খুব বেশি ডিফর্ম করা হবে না, ডিফর্ম করা হবে সারফেসে, ডিফর্ম করা হবে সারফেস, স্ক্রিন পাস বলা হয় এই জন্য, শুধুমাত্র সারফেসের লেয়ারে একটু ডিফর্ম করা হয়। সারফেসের লেয়ারে যদি ডিফর্ম করা হয়, তাহলে তোমরা জানো যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আগে থেকেই সারফেসটা স্ট্রেন হার্ডেনিং হয়ে থাকে। যদি আগে থেকে সারফেসটা স্ট্রেন হার্ডেনিং হয়ে থাকে তাহলে তার ডাক্টিলিটি লেভেলটা অনেকটা কমে যায়, আর ডাক্টিলিটি লেভেল কমে গেলে তাহলে যে জিনিসটা হবে ইল্ড পয়েন্ট এবং ইলটিএস এর মাঝখানে গ্যাপটা অনেকটা কমে যাবে, অনেক কমে আসবে, ফলে এই ধরনের প্রবলেম অনেকাংশেই কমে যাবে। আর যদি তারপরেও হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে শুধু স্ক্রিন পাস না, একটা সার্টেন পার্সেন্টেজের যে রিডাকশন ইন থিকনেস এটা হবে। তোমরা শুনতে পারো এখন? শোনা যায় কিন্তু কেটে যায় মাঝে কথা। স্যার অর্ধেক কথাই বলতে যায়। আমি তো এখন ওয়াইফাই কাছেই রাখলাম, তারপরে ওকে ওয়াইফাই তাহলে একটু ঝামেলা থাকতে পারে। এরপরে আসো অরেঞ্জ পিল। অরেঞ্জ পিল ডান দিকে দেখতে পাচ্ছ ছবিটা কিরকম। অরেঞ্জ পিল কি জিনিস? যখন একটা কমলার অবস্থা, কমলার গা দেখবা যে একটু উঁচু নিচু, স্মুথ না। আপেল যেরকম স্মুথ, কমলার গা কিন্তু এরকম স্মুথ না। কমলার খোসাটা একটু উঁচু নিচু, রাফ, কোনো জায়গায় দেখো কোনো জায়গায় একটু উঁচু, কোনো জায়গায় একটু নিচু। হ্যাঁ, এইটা অরেঞ্জ পিল, এটা আরেক ধরনের ডিফেক্ট শীট মেটালের ক্ষেত্রে হয়ে থাকে। বিশেষ করে কোন জায়গায় হয় এটা? এটা তৈরি হয়, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা তৈরি হয়, এই ধরনের ডিফেক্ট তৈরি হয় যদি গ্রেন সাইজ অনেক বড় হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ গ্রেন সাইজ, কোর্স গ্রেন, যদি লো স্ট্রেংথ স্টিল, লো কার্বন স্টিল এবং অ্যালুমিনিয়াম অ্যালয়ের গ্রেন সাইজটা যদি অনেক বড় হয়, আর তোমরা জানো যে কোনো একটা মেটেরিয়ালের গ্রেন সাইজ যত বড় হয় তত তার স্ট্রেংথ কি হয়? স্ট্রেংথটা কমে যায়, অনেক কমে যায়। যত স্ট্রেংথ কমে যাবে গ্রেন সাইজের সাথে, তত অরেঞ্জ পিলের ইফেক্টটা আসবে। কেন এটা আসে একটু আমরা যদি বোঝার চেষ্টা করি, তোমরা খেয়াল করবা যে প্রত্যেকটা মেটেরিয়ালের গ্রেন বাউন্ডারি স্ট্রেংথ, গ্রেনের সেন্টারের যে কোনো একটা গ্রেন, মনে করো পারলাইট গ্রেন বা ফেরাইট গ্রেন ফর এক্সাম্পল, ফেরাইট গ্রেনের সেন্টারে যদি একটা হার্ডনেস নাও, মাইক্রো হার্ডনেস, সেই যে হার্ডনেস পাওয়া, আর পাশাপাশি দুইটা ফেরাইট গ্রেনের যে গ্রেন বাউন্ডারি, সেই বাউন্ডারিতে যদি একটা মাইক্রো হার্ডনেস নাও, তাহলে খেয়াল তোমরা যে রেজাল্ট পাবা, সেই রেজাল্টটা হচ্ছে যে গ্রেনের ইনসাইডের যে হার্ডনেসটা হবে কম কম্পেয়ার টু অ্যাট দ্য গ্রেন। তাই যদি হয়, আমি যখন ডিফর্ম করব তাহলে কি জিনিসটা ঘটবে? হচ্ছে যে অ্যাট দি গ্রেন বাউন্ডারি যেহেতু হার্ডনেস বেশি, সেখানে আমরা এক্সপেক্ট করছি তার ইল্ড স্ট্রেংথ বেশি। তাহলে পাশাপাশি দুইটা জায়গা, যদি এক জায়গায় হার্ডনেস বেশি হয়, ইল্ড স্ট্রেংথ বেশি হয়, আরেক জায়গায় ইল্ড স্ট্রেংথ কম হয়, তাহলে আমরা যদি একইভাবে স্ট্রেসিং করি, তাহলে আমাদের এক্সপেকটেশন হবে যে জায়গাটা সফট সেই জায়গাটা বেশি ডিফর্ম হবে, এবং যে জায়গাটা একটু হার্ড বা ইল্ড স্ট্রেংথ একটু বেশি, সেই জায়গাটাই ডিফরমেশন একটু কম হবে। তাহলে যেহেতু একটা অবজেক্টের ভিতরে, একটা প্রোডাক্টের ভিতরে মিলিয়নস অফ গ্রেন থাকে, সেই মিলিয়নস অফ গ্রেন বাউন্ডারিও থাকবে। সেই গ্রেন বাউন্ডারি কিছুক্ষণ পর পরই একটু কম ডিফরমেশন, আবার একটু বেশি ডিফরমেশন, অথবা বলতে পারো গ্রেন থেকে শুরু করে ডিফরমেশন বাড়তে থাকবে কোন পর্যন্ত? অ্যাট দি সেন্টার অফ দ্য গ্রেন। আবার সেন্টার থেকে শুরু করে
সেন্টারে হবে ম্যাক্সিমাম ডিফরমেশন। আবার সেন্টার থেকে যখন আমরা সামনের দিকে যেতে থাকবো যখন গ্রেন বাউন্ডারিতে, যেমন এইটার কথা চিন্তা করো, এইটা দেখো একটা পিক ভ্যালু, পিক থেকে যখন আবার আস্তে 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 মাঝখানে যাচ্ছে, এখানে দেখো ডিফরমেশন বেশি। তারপরে আবার এই সেন্টারে এই যে এই সফট গ্রেনের সেন্টারে কিন্তু ডিপ হয়ে গেছে, দেখতেই পারতেছো। আবার যদি সেই সবচেয়ে ডিপেস্ট লোকেশন থেকে যদি আমরা আবার সামনের দিকে যাওয়া শুরু করি, তাহলে আরেকটা হিলি পিক পাবো। এইটাই হচ্ছে গ্রেন বাউন্ডারি। আবার যদি এই হিলি পিক থেকে সামনের দিকে যেতে থাকি, তাহলে আরেকটা ভ্যালি পাবো। সেই ভ্যালি থেকে সবচেয়ে লোয়েস্ট মানে সবচেয়ে ডাউন জায়গা, তারপরে আবার সামনে এগোইলে আরেকটা হিলের পিক পাবো। এইভাবেই দুইটা গ্রেনের মাঝামাঝি জায়গাটা একটু ডিপ হয়ে যাবে, আর পাশাপাশি দুইটা গ্রেনের যে বাউন্ডারি সেই জায়গাটা একটু উঁচু থাকবে, কারণ এখানে ডিফরমেশন কম হবে। এটা তো তোমার গ্রেন গ্রেনের ইফেক্ট, এটা যেহেতু টেনসাইল লোডিং এর ডাইরেকশন হয়ে গেছে ওই রকম। কিন্তু এই জায়গাটা যখন রোলিং করে বানানো হবে, সেই সমস্ত ক্ষেত্র দেখানো হয়েছে এটা টেনসাইল লোড করে ডিফর্মেশন হয়েছে। এখানে টেনসাইল না, কম্প্রেসিভ লোড দিয়ে যদি ডিফর্ম করো, তাহলে এরকম অরেঞ্জ পিল গ্রেনের বাউন্ডারিতে হচ্ছে কম ডিফর্মেশন, অ্যাট দি সেন্টার অফ দ্য গ্রেনের সবচেয়ে বেশি ডিফর্মেশন, এরকম অবস্থা আসবে। সেক্ষেত্রেও আমাদের প্রোডাক্টটা ডিফেক্টিভ হয়ে যাবে, মানুষ হয়তো কিনতে চাইবে না। আমাদের দরকার হবে এটাকে আবার হালকা হোক বেশি হোক, ডিপেন্ডিং অন সিচুয়েশন, আমাদের এটাকে স্পিন পাস করে নিতে হবে, কিছুটা কোল্ড ওয়ার্কিং করে নিতে হবে, যাতে কোল্ড ওয়ার্কিং যদি করা হয়, তাহলে গ্রেন আর গ্রেনের মাঝখানের যে ইল্ড স্ট্রেংথের পার্থক্য, এটা আস্তে আস্তে কমে আসে। তোমরা জানো যে হার্ড মেটেরিয়ালকে যদি ডিফর্ম করো, তাহলে হার্ড মেটেরিয়াল যতটুকু তোমার হচ্ছে ডিফর্ম হবে, যতটুকু স্ট্রেন হার্ডেনিং হবে, সেই তুলনায় সফট মেটেরিয়ালের ডিফর্মেশন যেমন বেশি হয়, তার স্ট্রেন হার্ডেনিং অনেক বেশি হয়ে যায়। এই জন্য তুলনামূলকভাবে প্রথম যে ভার্জিন মেটেরিয়ালের গ্রেন বাউন্ডারি এবং গ্রেনের ইনসাইডের যে ইল্ড স্ট্রেংথের যে পার্থক্য, সেই পার্থক্যটা আস্তে আস্তে কমে আসবে। পার্থক্য কমে আসে, তাহলে আমরা আশা করব যে জিনিস সেটা হচ্ছে যে বাউন্ডারি লেভেলের ভিতরে পার্থক্যটাও কমে আসবে। এটা এইভাবে এত কেটে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। বুঝতেছি না তো, আমি তো এখানে দেখতে নেটওয়ার্ক তো ভালোই দেখতেছি। স্যার কথা আমার তো শোনা একেবারে আপনার হয়তো ঝামেলা হচ্ছে। 100%। কেন এমন হচ্ছে বুঝতেছি না তো। ঝামেলা, এত আনসার্টেনিটি। এরপরে আসো, আমাদের সময় শেষ হয়ে আসতেছে। রিঙ্কলিং আরেকটা ডিফেক্ট। এই যে এই ছবিটার দিকে তাকাও, এই যে এই ছবিটা দেখতে পারতেছো, মুখের উপরে ভাঁজ পড়ে গেছে, রিঙ্কলিং। এই রিঙ্কলিং যদি তৈরি হয়, তাহলে কিন্তু প্রোডাক্ট বিক্রি হবে না। এই যে একটা হেলমেট টাইপের একটা প্রোডাক্ট দেখতেছো, বা একটা বাটি হয়তো বা বানাতে গেছে, কিন্তু এই জায়গাটায় দেখো রিঙ্কলিং হয়ে গেছে। এখন আমাদের দরকার হবে এই মুখের এখান থেকে এতখানি প্রোডাক্ট কেটে ফেলে দেওয়া, এবং এই প্রোডাক্টটা স্ক্র্যাপ হয়ে যাবে। তাহলে এত যদি মেটেরিয়াল লস হয়, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট ইকোনমিক্যালি বানানো সম্ভব হবে না। এদিকে আমাদের খেয়াল করতে হবে, অনেক রকমের রিঙ্কলিং টাইপের ডিফেক্টস আছে। এই দেখো অনেক রকমের, এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা অল্প অল্প রিঙ্কলিং আছে, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে তার সাইড ওয়ালে একটা ভাঁজ পড়ে গেছে। এই একটা প্রোডাক্ট দেখতেছো যেটা রিঙ্কলিং নাই, বাট এই রিঙ্কলিং যেখানে এখান থেকে শেয়ার করে গেছে, ডিডি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছো। এরপরে এখানে আরেকটা দেখতেছো, বিভিন্ন প্যাটার্নের এই রিঙ্কলিং হয়ে থাকে। এগুলোকে আমাদের রিমেডির জন্য যেতে পারে,
রিমেডি যদি আমরা ঠিক প্রথম দেখতে হবে যে ঠিক মতো আমরা সেই ডাই হোল্ডিং প্রেসার যদি ঠিক মতো না থাকে, সহজে যদি বেরিয়ে চলে আসে, তাহলে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। এরপরে এই যে এখানে ভার্টিক্যাল লাইন দেখতে পারতেছো, এগুলো হয় যে জায়গাতে ট্রানজিশন জোন, তোমাদের মনে আছে ডিপ ড্রয়িং এর ট্রানজিশন জোনে বেন্ডিং এবং আনবেন্ডিং হয়, সেই মোল্ডের ওই মুখে যদি কোনোভাবে হালকাও যদি কোনো স্ক্র্যাচ মার্ক থাকে, তাহলে সেই কারণে এখানে একটা দাগ পড়ে যেতে পারে, দাগ পড়ে যেতে পারে। আর এইখানে যেটা হয়েছে, যে লেভেলের আমরা এলডিআর গত ক্লাসে পড়েছিলাম, লিমিটিং ড্র অ্যাবিলিটি, হ্যাঁ লিমিটিং ড্র অ্যাবিলিটি, সেই লিমিটিং ড্র অ্যাবিলিটির চেয়েও যদি তুমি বেশি ডিপ ড্রয়িং করে ফেলো, তাহলে কোল্ড ওয়ার্কিং এর লেভেল যতটুকু হবে সেটা ক্র্যাক ফরমেশনের জন্য হয়তো বা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের যেটা করতে হবে, এলডিআরটা আমাদের ভালো মতো করে টেস্ট করে নিতে হবে। এলডিআর এর ভিতরে সেফ ডিস্টেন্স মেনটেন করে আমাদের ডিপ ড্রয়িং করতে হবে। যদি সম্ভব একবারে ডিপ ড্রয়িং করা সম্ভব না হয়, আমরা গত ক্লাসে পড়েছি ডিপ ড্রয়িং এ রিড্রয়িং বলে একটা কথা আছে, সেই রিড্রয়িং করে নিব এবং রিড্রয়িং এর প্রত্যেকটা রিড্রয়িং এর মাঝখানে আমরা প্রসেস অ্যানিলিং ব্যবহার করতে পারি। এইভাবে আমাদেরকে ধীরে ধীরে এগোইতে হবে ট্রায়াল এন্ড এররে। যখন একটা প্রসেস এস্টাবলিশ হয়ে যাবে, তখন কিন্তু আর ডিফেক্ট ফরমেশন হওয়ার সম্ভাবনা কমে যাবে। এরপরে আরেকটা আসতেছে রোপিং, স্ট্রিয়েটেড সারফেস ব্যান্ডিং, নন ইউনিফর্ম ডিফরমেশন। তারপরে এটার জন্য যেটা যারা দায়ী, সেটা হচ্ছে, মনে করো একটা ফেরাইট পারলেট স্ট্রাকচার আছে, তোমরা জানো ফেরাইটের ইল্ড স্ট্রেংথ হচ্ছে ইউটিএস হচ্ছে 40,000 পিএসআই, পারলাইটের স্ট্রেংথ হচ্ছে 1,20,000 পিএসআই। এইরকম যে একটা সিরিয়াস পার্থক্যের যদি কোনো প্রোডাক্ট থাকে, এবং সেই ক্ষেত্রে যদি গ্রেনের সাইজের পার্থক্য হয়ে যায়, একটা গ্রেন ছোট আর একটা গ্রেন অনেক বড়, একটা গ্রেন গোল আর একটা গ্রেন অনেক লম্বা, এইরকম যদি অবস্থা হয়ে যায়, সেখানে কিন্তু স্ট্রেস ডিস্ট্রিবিউশন এবং ডিফর্মেশন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন এই ধরনের প্রোডাক্টের গায়ে সেই আগের মতোই লাইট রিফ্লেকশন, এটা হয়তো অত যতভাবে সুন্দর করে দেখা যাচ্ছে, এটা কিন্তু হয়তো খালি চোখে এভাবে দেখা যাবে না। যখন লাইট খালি চোখেই দেখা যাবে, মানে নর্মাল কন্ডিশনে, যখন একটু বেশি বেশি লাইট গায়ের উপর পড়বে, গায়ের উপর যখন লাইট পড়বে, তখন এই ধরনের একটা রিফ্লেকশন হবে। যেখানে একটু বেশি ডিফরমেশন, সেই জায়গায় এক ধরনের রিফ্লেকশন হবে। যেখানে কম হচ্ছে ডিফরমেশন, সেখানে আরেক ধরনের লাইট রিফ্লেকশন হবে। এটা মনে হবে যেন রোপের মতো ছড়িয়ে আছে, দড়ির মতো হয়ে গেছে গায়ের সারফেস। তবে এই প্রোডাক্টটা কিছুদিন ব্যবহারের পরে যত শাইনিনেসটা কমে যাবে, লাইট রিফ্লেক্টিং পাওয়ার যত কমে যাবে, তত আস্তে আস্তে এটা স্বাভাবিক অবস্থা ধারণ করবে। তো প্রথমে বিক্রি করাই তো ডিফিকাল্ট হয়ে যাবে। এটার জন্য যে মেন কারণ হচ্ছে নন ইউনিফর্ম, এটা তোমার হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন থাকতে পারে, তারপরে গ্রেন সাইজের পার্থক্য থাকতে পারে, এই সমস্ত, তারপরে গ্রেনের ওরিয়েন্টেশনের পার্থক্য থাকতে পারে, সবকিছু মিলেই এই ডিফেক্ট গুলো হয়। এরকম যদি অবস্থা থাকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, প্রথমে গ্রেনটাকে একটু রিফাইন করে নিতে পারি। আমরা জানি যদি অ্যানিল প্রোডাক্ট হয়, অ্যানিল প্রোডাক্টের গ্রেনগুলো অনেক বড় হয়। অনেক সময় দেখবে অ্যানিল প্রোডাক্টের গ্রেনের ভিতরে যে ফেরাইট এবং পারলাইটের প্যাটার্ন একেবারে ডিফারেন্ট হয়ে যায়। কিন্তু যদি আমরা নর্মালাইজ করি, তাহলে এই গ্রেনটা ফেরাইট গ্রেন ভেঙে ছোট ছোট হয়ে যায়, পারলাইটের গ্রেনগুলোও ভেঙে ছোট ছোট হয়ে যায়। সেক্ষেত্রে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ফেরাইট এবং পারলাইট মোর অর লেস ইকুয়েক্স টাইপের গ্রেন আমরা পেয়ে থাকি। তো সেই কাজটা আমরা করতে পারি। যদি এই ধরনের প্রবলেম হয়, আমরা নর্মালাইজ করে নিতে পারি, করে তারপর প্রোডাক্ট করাইতে পারি। এরপরে আমরা অন্য একটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে সুপার প্লাস্টিসিটি অ্যান্ড সুপার প্লাস্টিক ফর্মিং। সুপার প্লাস্টিসিটি অ্যান্ড সুপার প্লাস্টিক ফর্মিং। সুপার প্লাস্টিসিটি কি জিনিস, এটা তোমরা হয়তো নাম শুনেছ, অনেকে হয়তো পড়ালেখাও করেছো। মেন জিনিস যেটা, সেটা হচ্ছে যে যে কোনো ম্যাটেরিয়ালই হোক না কেন, এটা সিরামিক ম্যাটেরিয়াল হোক,
তারপরে স্টিল হোক, অ্যালয় স্টিল হোক, কিছুই যায় আসে না, তার ইলংগেশন মোর দ্যান 100%। যদি এরকম কোনো মেটেরিয়াল হয় তাহলে সেই তাকে বলা হয় সুপার প্লাস্টিক মেটেরিয়াল। আর এই যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটার নাম হচ্ছে সুপার প্লাস্টিসিটি। তাহলে কি হলো, ডেফিনিশনের ভিতরে প্রথমে আমাদের মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, ইভেন সিরামিক মেটেরিয়াল তোমরা টেস্ট করে থাকো, সিরামিক মেটেরিয়াল টেস্ট করো, তারপরে মাইল্ড স্টিল, কোয়েন্স অ্যান্ড টেম্পার্ড স্টিল, কাস্ট আয়রন, এসব তো তোমরা দেখেছো যে ইলংগেশন কাস্ট আয়রনে অলমোস্ট 0%। অ্যালুমিনিয়াম অ্যালয়, কপার অ্যালয়, ব্রাস, ব্রোঞ্জ, হ্যাঁ, সিলিকন, অ্যালুমিনিয়াম সিলিকন অ্যালয়, কারোর কিন্তু ইলংগেশন 30-40%-এর উপরে না, সে তাহলে বাই ডেফিনেশন তারা সুপার প্লাস্টিক না। সুপার প্লাস্টিক হইতে হইলে অবশ্যই অবশ্যই তার ইলংগেশন, পার্সেন্টেজ অফ ইলংগেশন বা ডিফরমেশন, প্লাস্টিক ডিফরমেশন মোর দ্যান 100% হইতে হবে। তো এইটা কিভাবে সম্ভব, সম্ভাবনাটা কার জন্য কতটুকু, এটা জানার জন্য আমাদের ইকুয়েশনটা একটু দেখতে হবে। এই ইকুয়েশন, এটা হচ্ছে সিগমা ইকুয়াল টু সি, তারপরে এপসাইলন, উপরে একটা ডট আছে, টু দি পাওয়ার এম। এখানে হচ্ছে সিগমা বুঝতেছে স্ট্রেস, এটা একটা কনস্ট্যান্ট স্ট্রেন, আর এপসাইলন, এপসাইলনের উপরে যে একটা ডট আছে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে স্ট্রেন রেট। শুধু যদি এপসাইলন থাকে সেটা হচ্ছে স্ট্রেন, আর এর মাথার উপর ডট থাকা মানে এটা বোঝানো হচ্ছে স্ট্রেন রেট। আর এমটা কি, এমটা হচ্ছে স্ট্রেন রেট সেন্সিটিভিটি। এমটা হচ্ছে স্ট্রেন রেট সেন্সিটিভিটি ফ্যাক্টর। এটা আবার কি জিনিস, এইটাই হচ্ছে আসল জিনিস, আসল কন্ট্রোলিং প্যারামিটার। কি জিনিস এটা, সেটা হচ্ছে যে টেনসাইল টেস্ট করি, তোমরা জানো নরমাল মেটেরিয়াল যখন টেনসাইল টেস্ট করি, টেনসাইল টেস্ট করে একটা জায়গা দেখা যায়, দেখাচ্ছে, যাই হোক, ইন্টারনেটের অবস্থা আজকে ভালো না, দেখাচ্ছে কম্পিউটারে যে নট স্টেবল। যাই হোক, এখন এই এমটা কি জিনিস, এমটা আমরা কিভাবে বুঝবো, বুঝতে পারবো, সেটা হচ্ছে যে টেনসাইল টেস্ট করার সময় একটা জায়গায় নেকিং হয়ে যায়। নেকিং যেই হয়ে, তখন নেক্সট যে জোন তার আশেপাশে কিন্তু আর স্ট্রেস কনসেন্ট্রেটেড হয় না, সমস্ত স্ট্রেস এসে ওই জায়গা দিয়ে ওই জায়গায় কনসেন্ট্রেটেড হয়, ফলে ওই জায়গাটা তাড়াতাড়ি ভেঙে যায়। আর উদাহরণ আমরা যদি বেলুনের কথা বলি, একটা বেলুনে যতক্ষণ পর্যন্ত ছিদ্র ছিল না ততক্ষণ পর্যন্ত তুমি যদি এর ভিতরে বাতাস ঢুকাতে থাকো, বাতাস ঢুকাইলে কি হয়, সব জায়গাতে ইউনিফর্মলি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক প্রেসার চারিদিকে সব ওয়ালে ইকুয়াল লেভেলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার তৈরি হয়। এই রকম সুপার প্লাস্টিক মেটেরিয়াল সেই মেটেরিয়াল হবে যেটার উপর স্ট্রেস দিলে শুধু এক জায়গায় কনসেন্ট্রেটেড না হয়ে এটা সব জায়গায় ছড়িয়ে পড়বে, এটা তার মেটেরিয়াল বিহেভিয়ার। সেই ধরনের মেটেরিয়ালকেই বলা হবে সুপার প্লাস্টিক মেটেরিয়াল। সে ধরনের মেটেরিয়ালকে বলা হবে সুপার প্লাস্টিক মেটেরিয়াল। এখন যদি আমরা দুইটা মেটেরিয়াল, সিগমা 2 একজনের স্ট্রেস ইল্ড স্ট্রেস, আরেকটা সিগমা 1, এবং তার একটার স্ট্রেন রেট সিগমা 2 এপসাইলন 2, আর একটা স্ট্রেন রেট যদি সিগমা এপসাইলন 1 হয়, তার উপরে এই পাওয়ার এম দিলে তারা এইভাবে রিলেটেড হবে। হ্যাঁ, এই এমটাই হচ্ছে স্ট্রেন রেট সেন্সিটিভিটি ফ্যাক্টর। এই এম ভ্যালুটা যদি কোনো একটা মেটেরিয়ালের 0.5 এর উপরে হয়ে যায় তাহলে সেটাকে আমরা তোমার সুপার প্লাস্টিক মেটেরিয়াল বলে থাকি। এখানে এই রিলেশনশিপগুলো এগুলো বলার কিছু নাই, যে সিগমা 1 2 সিগমার সাথে এম এর সম্পর্ক কি, তারপরে ডেল্টা ইনক্রিজ ইন ইল্ড স্ট্রেংথের সাথে কি সম্পর্ক, এই জিনিসগুলো এখানে রিলেশনশিপ দেওয়া আছে।
তার সাথে সম্পর্ক রেখেই প্রবলেম 1, find out the increase in the flow stress of a material having the strain rate sensitivity factor of 0.1 if the strain rate is increased by factor of 10. দেখো এই অঙ্কটার উত্তর হচ্ছে 2% ইনক্রিজ ইন ফ্লো স্ট্রেস। তুমি যদি 10 গুণও যদি সুপার প্লাস্টিক মেটেরিয়াল দেখা যাচ্ছে যে 10 গুণও যদি তার স্ট্রেন রেট বাড়িয়ে দাও, আমরা কি জানি কোনো একটা টেনসাইল টেস্ট করতে গেলে দেখা যায় যে স্ট্রেন রেট যদি বেড়ে যায় তাহলে কিন্তু ইল্ড স্ট্রেংথ তো চেঞ্জ হয়ে যায়। আর সুপার প্লাস্টিক মেটেরিয়ালের 10 গুণ তার স্ট্রেন রেট বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার যে ইল্ড স্ট্রেংথের উপরে ইফেক্ট করতেছে অনলি 2%, অলমোস্ট নাই। আমরা জানি এক্সপেরিমেন্টাল এররই ধরা হয় 5%, তো সেখানে 2% যদি ইনক্রিজ হয় এটা অলমোস্ট কোনো ইনক্রিজ না। এরপরে এখানে আরেকটা তোমাদের প্রবলেম আছে, এই প্রবলেমগুলো একটু দেখে নিও। হ্যাঁ, সুপার প্লাস্টিক মেটেরিয়ালের উদাহরণটা দেখা ফিজিক্যালি বোঝার জন্য দেখো, এই যে তোমার আনডিফর্ম মেটেরিয়াল, এটা এই একটা দেখতেছো, এই মেটেরিয়াল দেখো এইখান থেকে ভেঙে গেছে এতটুকুর পরে, আর এই মেটেরিয়ালটা দেখো ভাঙে নাই, এবং কি সুন্দর প্রত্যেকটা জায়গায় ইউনিফর্মলি ডিফর্ম হয়ে গেছে। এটাই হচ্ছে সুপার প্লাস্টিক মেটেরিয়াল। এখানে দেখা গেছে এই যে সুপার প্লাস্টিক মেটেরিয়াল, এখানে দেখো এটা দেখা যাচ্ছে যে 398% ইলংগেশন হয়েছে। এর উপরে যে মেটেরিয়ালটা সেখানে হয়েছে দেখা গেছে যে 1190% ইলংগেশন। তার মানে সুপার প্লাস্টিক হইতে হইলে প্রথম কন্ডিশনে কিন্তু মোর দ্যান 100% তার ডিফর্মেশন হইতে হবে। এই যে প্রথম যে মেটেরিয়াল দেখতেছে এটা হচ্ছে 109%, পরের যে মেটেরিয়াল 333, পরেরটা 323, এরপরেরটা 1190, এরপরটা 398। তো এইভাবে আমাদের এই সুপার প্লাস্টিক মেটেরিয়াল যদি আমরা শেপিং করতে পারি তাহলে কোনো রকমের এই নন ইউনিফর্ম ডিফর্মেশন বাদেই তার সব জায়গায় ইউনিফর্ম থিকনেসের প্রোডাক্ট আমরা বানাইতে পারি। আর এইটা বানাইলেই হবে না, যে কোনো মেটেরিয়ালে দিলেই হবে না, কিছু কিছু তার গুণ থাকতে হবে। সেই গুণগুলো কি এটা আমরা আগামী ক্লাসে করব। কি কি গুণ থাকলে একটা মেটেরিয়াল সুপার প্লাস্টিক হইতে পারে সেটা আমরা আগামী ক্লাসে দেখব, যে এখান থেকে শুরু হবে আর কি। আজকে এই পর্যন্তই। এমনি নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে, তোমরা একটু পড়ালেখা করো, পরে আমরা আবার দেখব যে কোনো জায়গা যদি না বুঝে থাকো তাহলে প্রশ্ন করতে পারো। কেউ আবার ওভার ফোনেও যদি না বুঝে থাকো, জানার ইচ্ছা থাকে, জানতে চাও, তাহলে ফোনও করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আমরা তোমার অ্যাটেন্ডেন্স দিব, 60 জন আছে। Roll number 1. Yes, sir. 2. Yes, sir. 3. Yes, sir. 4. Yes, sir. 5. Present, sir. 6. Yes, sir. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 10. Yes, sir. 11. Yes, sir. 12. Yes, sir. 13. Yes, sir. 14. Yes, sir. 15. 16. Yes, sir. 17. Yes, sir. 18. Yes, sir. 19. 20. Yes, sir. 21. 2. Yes, sir. 3. Yes, sir. 19.
4 Present, sir. Sir, 19. কত 19. 19 okay. 25 26 Yes, sir. 27 So 27 net problem message দিচ্ছে 27 27 okay 28 Yes, sir. 9 Yes, sir. 30 yes sir 31 Yes, sir. 32 yes, Yes, sir. hey k 32 sir 33 yes sir 34 Present, sir. 35 yes sir 6 yes sir 7 Yes, sir. 8 Yes, sir. 9 yes sir 40 41 42 Yes, sir. 42 Yes, sir. 3 Yes, sir. 4 Present, sir. 5 yes sir 6 Yes, sir. 46 Sir, 46 এর এইটার yes sir প্রবলেম হচ্ছে 46 আচ্ছা yes sir 47 Yes, sir. 48 Yes, sir. 49 Present, sir. 50 Sir, 41 আছে, sir. 40 কত বলো 41 হ্যাঁ ঠিক আছে দিয়েছে 50 1404 1410 Yes, sir. 1247 Yes, sir. 0423 okay Sir, 21. 21 20 হ্যাঁ দিয়েছি আর কেউ স্যার সি 15 স্যার 15 15 কারেন্ট 15